আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করবো তোমরা থাম্বনেইলে দেখতেই পারতেছো যে তথ্য উপাত্ত। সো এই ক্লাসটা মাত্র 1 ঘন্টার একটা ক্লাস হবে। এই ক্লাসটা যদি ভাইয়া ভালোভাবে করতে পারো তাহলে আমি তোমাদের এই গ্যারান্টিটা দিতে পারবো যে তোমরা 10 থেকে 10 অবশ্যই পাবা, 10 থেকে 10 পাবা। ওকে, সো তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, এইটুকুই আমি চাই। এখন আমাদের ক্লাসটা কিভাবে আমরা করব, সো এইটা বোঝা ইম্পর্টেন্ট। দেখো, আমাদের প্রশ্ন মূলত এইরকম থাকবে, অবিন্যস্ত কিছু উপাত্ত দেওয়া থাকবে, দেন এইটার আলোকে আমাদের এরকম প্রশ্ন করবে, যেমন পরিসর নির্ণয় করো, 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, গড় বা গাণিতিক গড় নির্ণয় করো, সরাসরি গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, অথবা আয়তলেখ অঙ্কন করো। সো যা যা প্রশ্ন আসতে পারে আমি কিন্তু সব সাজিয়ে দিছি। এইগুলা বেসিক, এগুলা করলে আর কোনো কিছু দরকার নাই। এরপর আমরা 2-3টা সিকিউ প্র্যাকটিস করবো, প্র্যাকটিসও কিন্তু দিয়ে দিচ্ছি এই পিডিএফে। দেন আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে বিন্যস্ত উপাত্ত, অর্থাৎ এরকম তোমার টেবিলের মধ্যে দেওয়া থাকবে উপাত্তগুলা, এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, সাজায় দিবে। সো তারপর আমাদের এরকম প্রশ্ন করতে পারে, এরকম প্রশ্ন করতে পারে। দেন আরেকটা আসতে পারে তোমাদের পাইচিত্র আঁকা। হ্যাঁ, পাইচিত্র থেকে প্রশ্ন আসে কম, বাট অনেক সময় যদি এসে যায়, সো আমাদের এই টাইপগুলোর থেকে যেন প্রশ্ন আসে, সো এই জন্য এটা এখানে রাখা হয়েছে। তো তোমাদের অবশ্যই মাস্ট বি করতে হবে। আর এইগুলা যদি ভাই আমরা পারি, তারপর এখানে 4-5টা সিকিউ দেওয়া হয়েছে, এই সিকিউগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করবা, করলে এনাফ, আর কিছু লাগবে না। আর এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই ভাই আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে। আর প্রাইভেট গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর প্রাইভেট গ্রুপে বাকি বিষয়গুলো কিন্তু সিরিয়ালে এরকম ওয়ান শট ক্লাস কিন্তু আপলোড করা হয়েছে, তোমরা দেখে তোমাদের প্রস্তুতিটা আরো বেস্টভাবে নিতে পারবা। ওকে, সো আমরা এখন ক্লাসে চলে যাই, আর তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, এবং মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টায় এনাফ। দেখো আমাদের ভাইয়া এরকম তো তোমার একটা কি দেওয়া আছে, এইগুলো হচ্ছে উপাত্ত, উপাত্ত দেওয়া আছে। উপাত্ত এখানে কয়টা দেওয়া আছে? 30টা। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলছে দেখো, আমরা প্রশ্নটা বলি। আমাদের প্রশ্নে বলছে পরিসর নির্ণয় কর, আমাদের পরিসর নির্ণয় করতে হবে। বাট আমাদের তো ভাইয়া পরিসর নির্ণয়ের সূত্র আছে নাকি? পরিসর নির্ণয়ের সূত্র আছে। আচ্ছা, আমরা দেখি কিভাবে সলভ করব। পরিসর নির্ণয় করার জন্য আমাদের সর্বোচ্চ সংখ্যা লাগবে, সর্বোচ্চ সংখ্যা এইটা লাগবে, আর একটা লাগবে সর্বনিম্ন সংখ্যা, এই যে সর্বনিম্ন, সর্বনিম্ন সংখ্যা। হ্যাঁ, এই দুইটা জিনিস লাগবে। সো সর্বোচ্চ সংখ্যা আমরা এই উপাত্তটা থেকে বের করতে পারবো না। হ্যাঁ, আমরা দেখবো যে 62 থেকে বড় কি আছে? 82। 82 থেকে কি আর বড় কিছু আছে কিনা দেখি তো। এই যে 83 পাইলাম, এটা সর্বোচ্চ সংখ্যা। আচ্ছা, সর্বনিম্ন সংখ্যা লাগবে 48 থেকে ছোট আছে কিনা? 45। 45 থেকে দেখি তো ছোট আছে কিনা, আছে কিনা, আছে কিনা, নাই। সো 45 হচ্ছে সর্বনিম্ন। সো দুইটা পাইলাম। এখন সর্বোচ্চ 83 আর সর্বনিম্ন হচ্ছে ভাইয়া 45। সো পরিসর সূত্রে, পরিসর নির্ণয়ের সূত্রটা এখন আমরা বসাবো। দেখো পরিসর, পরিসর সূত্রটা হচ্ছে, দেখো একেবারে মুখস্থ করে ফেলবা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন, সর্বনিম্ন, সর্বনিম্ন সংখ্যা, তারপর প্লাস লাগে 1। এখন সর্বোচ্চ সংখ্যা কত পাইছি? 83, আর সর্বনিম্ন সংখ্যা পাইছি 45 এবং 1। সো আমাদের বিয়োগ দিলে হবে 38, 38 যোগ 1 কত হচ্ছে? 39। সো দেখছো ভাইয়া, আমরা পরিসর যে বের করছি, পরিসর কিন্তু আমরা পাইলাম কত? 39। সো এইভাবে পরিসর বের করতে পারবা না আসলে? এইটাই, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে, আর তো কিছু না। আমরা নেক্সটে যাই। আমাদের বলছে কি 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। সো 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। সো আমাদের এখানে মেইন বোঝার বিষয় কি? শ্রেণী সংখ্যাটা নির্ণয় করার জন্য। সো শ্রেণী সংখ্যা নির্ণয় করারও কিন্তু ভাইয়া সূত্র আছে। শ্রেণী সংখ্যা নির্ণয় করারও এই যে দেখো সূত্র আছে। শ্রেণী সংখ্যা, এই যে দেখো শ্রেণী সংখ্যা ইকুয়ালস টু আমরা দিব ভাইয়া পরিসর। ওকে, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, পরিসর ভাগ কি? শ্রেণী, এই যে ব্যাপ্তি। ওকে, এখন আমাদের দেখো পরিসর, পরিসর তো ভাইয়া আমরা আগেই বের করে ফেলছি। আর পরিসর যদি তোমাদের নাও বলে, অনেক সময় কতে সরাসরি বলে দিবে যে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তখন তোমাদের পরিসরটা বের করতে হবে। এই যে এরকম ভাবেই তো পরিসরটা বের করব। এই যে 39 পাচ্ছি। সো 39 পাচ্ছি। আর শ্রেণীব্যাপ্তি, এখন শ্রেণীব্যাপ্তি তোমাদের এখানে দেখো প্রশ্নে বইলা দিছে 5 শ্রেণী ব্যবধান ধরে। সো 5 বইলা দিছে, আমরা 5 বসাবো। এখন যদি ভাইয়া প্রশ্নে যদি না বলতো, তখন তুমি আরেকটু ইজি হইতো, তুমি তোমার নিজের ইচ্ছা মতো মন গড়া মতো ধরতা
যে 5 অথবা 10, তোমার যেটা খুশি ওইটা নিতে পারতা। সো 5 বলছে, আমাদের 5 অবশ্যই দিতে হবে। এখন 39কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি, সো আমরা একটু ক্যালকুলেটরটা নেই। দেখো 39কে 5 দ্বারা ভাগ করলে 7.8 পাচ্ছি। এই যে 7.8। এখন দেখো আমাদের তো শ্রেণী সংখ্যা বলছে নাকি, শ্রেণী সংখ্যা বলতে বুঝি আমরা, শ্রেণী সংখ্যা বলতে এইরকম এইগুলাকে বোঝাই, যে 1টা 2টা 3টা 4টা, আমাদের 7.8। এখন ধরো 7.8 এরকম কি কোনো সময় শ্রেণী সংখ্যা হতে পারে, এরকম এক টুকরো বা হাফ বা একটু বেশি এরকম হতে পারে, হইলে তোমার পুরাটা হবে, বাট এরকম টাইপের হবে না, এরকম টাইপের হবে না, হইলে পুরাটা হবে। হ্যাঁ, সো আমরা এখন আমাদের কাজ হচ্ছে 7.8-এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা কি ভাইয়া? 8। সো আমরা 8 নিব, এই যে 8। ধরো আমাদের অ্যান্সারে বের হলো 5.01, আমরা কি 5 নিব? না, কম নেওয়া যাবে না, নিলে বেশি নিতে হবে, একটু বেশি হইলেই আমার এর পরের পূর্ণ সংখ্যাটা নিতে হবে। সো 5-এর পরের পূর্ণ সংখ্যাটা কি? 5-এর পরের পূর্ণ সংখ্যাটা 6, আমাদের 6 নিতে হবে। সো এইগুলাতে যেন ভাইয়া ভুল কোনোভাবেই না হয়। ওকে, সো আমরা শ্রেণী সংখ্যা বের করলাম, তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে আমাদের কি বলছে? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। দেখো আমরা ফার্স্টে হেডলাইনটা দিব, গণসংখ্যা নিবেশন, এই যে নিবেশন সারণী তৈরি করা হলো। তৈরি করা হলো। দেখো আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আচ্ছা আমাদের ভাইয়া দেখো আমাদের সেটা কালারটা অন্যটা দিই। এই যে গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করব দেখে নিও, কোনোভাবে যেন ভুল না হয়। সো এই আমাদের একটা ঘর হবে তোমার হেডলাইনের জন্য, আর একটা ঘর হবে যোগফল নির্ণয় করার জন্য। মানে যে কোনো শ্রেণী, যে কোনো গণসংখ্যা নির্ণয় করবো, দুইটা ঘর মাস্ট বি, এই দুইটার জন্য লাগবে। সো আমাদের শ্রেণী সংখ্যা কত পাইলাম আমরা ভাইয়া? শ্রেণী সংখ্যা আমরা 8টা পাইলাম। শ্রেণী সংখ্যা আমরা 8টা পাইলাম, মানে আমাদের 8টা ঘর, আর উপরের হেডলাইনের জন্য একটা ঘর 9টা, নিচের যোগফলের জন্য একটা 10টা ঘর, মোট আমাদের 10টা ঘর করা লাগবে। আর ধরো এখন আমাদের বলল যে দরকার নেই, আচ্ছা এটা দরকার নেই। আচ্ছা দেখো আমাদের মোট 10টা ঘর করতে হবে। সো একটা হইলো, দেন এই যে দেখো দুইটা হইছে, 3টা হইলো, 4টা হইলো, 5টা হইলো, তারপর এই যে 6টা হইলো, 7টা হইলো, 8টা হইলো, তারপর এই যে দেখো 9টা হইলো, দেন সর্বশেষ এই যে 10টা হইলো। তারপর আমাদের লাগে তোমার শ্রেণীব্যক্তির একটা ঘর লাগবে, শ্রেণীব্যক্তির একটা ঘর লাগবে, আর একটা টেলি আর একটা ঘনসংখ্যার ঘর লাগবে, টেলি আর ঘনসংখ্যা। দেখো এখন আমরা সলভ করি। সো এইটা হচ্ছে ভাইয়া শ্রেণীব্যক্তি, তারপর একটা হবে টেলি, দেন গণসংখ্যা, বুঝছি? শ্রেণীব্যক্তি, টেলি, গণসংখ্যা। এখন শ্রেণীব্যক্তিগুলা কিভাবে নির্ণয় করবে এটা বোঝাটা ইম্পর্টেন্ট। দেখো শ্রেণীব্যক্তিগুলো আমাদের সর্বনিম্নটা কত ছিল ভাইয়া? 45, আর সর্বোচ্চটা কত ছিল ভাইয়া? 83। সো আমরা সবসময় সর্বনিম্ন থেকে শুরু করব। হ্যাঁ, অনেকে হয়তো বা 40, তারপর 43, 42 এরকম থেকে শুরু করতেই পারে, হবে তাদেরটাও হবে, বাট কোনোভাবেই যেটা সর্বনিম্ন এটার পর থেকে শুরু করা যাবে না। যেমন 45 আছে, আমি কিন্তু 46 থেকে শুরু করতে পারবো না, তাহলে 45 থাকলে কোনো উপাত্ত যদি থাকে তাহলে এটা কিন্তু মিস হয়ে যাবে, অঙ্ক ভুল হয়ে যাবে। সো আমার ক্ষেত্রে আমি যদি তোমাদের পার্সোনালি বলি, বেস্ট প্র্যাকটিস হয়েছে যেটা থাকবে সর্বনিম্ন ওইটা দিয়া গণবা। সো আমরা তাহলে কত নিব ভাইয়া? 45 নিব। 45, এই যে 45 নিলাম। এখন আমাদের শ্রেণী ব্যবধানটা আমাদের দেখো, এর আগে বলছি না আমরা পাইছি না 5 শ্রেণী ব্যবধান ধরে, আমরা শ্রেণী ব্যবধানটা কত ধরছিলাম? 5 ধরছিলাম না? সো আমরা এই ক্ষেত্রে 45-এর সাথে 5 যোগ করব। এখন এই জায়গায় অনেকে ফেস লাগাই, 45-এর সাথে তারা কি করে 5 যোগ করে 50 করে দিই, বাট এইভাবে হবে না, আমাদের 45 সহ গুনতে হবে। এই যে 45
46, 47, 48, 49, 45 সহ গুনলে আমাদের 49 হচ্ছে, কিন্তু 50 হয় নাই। এটা মনে রাখবা, আমাদের 45 সহ গুনতে হবে, এটার সিস্টেমটা অন্যরকম। 45 সহ আমরা যদি 5 গুনি তাহলে আমরা 49 পাচ্ছি, তারপর আবার 50-এর সাথে 5 যোগ করলে 54 পাচ্ছি, দেন 55-এর সাথে 5 যোগ করলে 59, তারপর 60-এর সাথে 5 যোগ করলে 64, দেন 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে কি হবে ভাইয়া 84। দেখো আমাদের সর্বোচ্চটা কত ছিল ভাইয়া 83 না, তার মানে 80 থেকে 84-এর ভিতরে 83 কিন্তু আইসা পড়ছে, অঙ্ক আমাদের ঠিক আছে। ওকে, সো এখন আমাদের গণসংখ্যা লাগবে। সো দেখো গণসংখ্যা তোমাদের বের করাটাও ইম্পর্টেন্ট, অনেকে এইটাতে ফ্যাস লাগাই। দেখো 45 থেকে 49-এর মধ্যে আমাদের কয়টা উপাত্ত আছে বা গণসংখ্যা আছে দেখি। 45 থেকে 49 আমরা এভাবে বের করবে, যে একটা পাইলাম, যেটা পাবো এটাকে কেটে দেবো, তাহলে তো আর ভুল হয় না, এটাকে আর দেখা লাগে না। দুইটা, তারপর দেখি দুইটা, 45 থেকে 49 তো দুইটা পাইলাম, আর কি পাচ্ছি না। সো আমরা দুইটা পাইলাম। তারপর 50 থেকে 54 দেখি তো, এই যে একটা, তারপর দুইটা, এই যে তিনটা, তিনটা, তারপর দেখি 50 থেকে 54 বলছি তিনটাই। তারপর হচ্ছে 55 থেকে 59, এই যে একটা পাইলাম, একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, চারটা পাইলাম, পাঁচটা পাইলাম, পাঁচটা পাইলাম, পাঁচ। তারপর হচ্ছে 60 থেকে 64, একটা পাইলাম, একটা পাইলাম, একটা পাইলাম, দুইটা পাইলাম, এই যে তিনটা পাইলাম, চারটা পাইলাম, পাঁচটা পাইলাম, ছয়টা পাইলাম, ছয়টা আর নাই, ছয়। 60 থেকে 64, 65 থেকে 69 দেখো, এই যে একটা পাইলাম, দুইটা পাইলাম, তিনটা পাইলাম, তিনটা পাইলাম, চারটা পাইলাম, চারটাই পাইলাম। দেন 70 থেকে 74 দেখি তো, এই যে একটা, দুইটা, 70 থেকে 74, এই যে তিনটা, চারটা, চারটা পাইছি। তারপর হচ্ছে 75 থেকে 79, সো একটা, দুইটা, তিনটা, তিনটা পাইছি। দেন 75 থেকে 79, 75 থেকে 79 তো বের করছি, আমি কি ফেস লাগাইলাম? না ঠিক আছে, ফেস লাগাইনি। 80 থেকে 84 দেখি তো, একটা, দুইটা, তিনটা, 80 থেকে 84 ও তিনটা। সো এখন এই যে উপাত্ত বা গণসংখ্যাগুলো বের হয়েছে, গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করে আমরা সবগুলো যোগফল করি, 3, 2, 5, 10, 16, 20, 24, 27, 30, 30টা কিন্তু হচ্ছে। আর আমাদের মোট এখন উপাত্ত কিন্তু ভাইয়া 30টা, তার মানে আমাদের ঠিক আছে, ভুল হয় নাই। সো এখন আমাদের টেলিগুলা লিখতে হবে, 2 আছে, এই যে 2 লিখবো, 3, এই যে 3টা, সো 5, এই যে 1, 2, 3, 4, তারপর বাম থেকে ডানে দিব একটা টান 5, তারপর 6, 1, 2, 3, 4, 5, 1 এ 6, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 1, 2, 3, শেষ। এই যে এটা হইলো গণসংখ্যা নিবেশন সারণী। কোনোভাবেই যেন ফ্যাস না লাগে, ফ্যাসটা লাগতে পারে এই যে শ্রেণীব্যক্তির দিকে আর গণসংখ্যার দিকে। এটা তো আমি কভার করছি, ক্লিয়ার করলাম না? হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা ঘ নাম্বারটা করি। দেখো গড় বা গাণিতিক গড় নির্ণয় করো, আমাদের গড় বা গাণিতিক গড় নির্ণয় করতে হবে। সো দেখো গড় বা গাণিতিক গড় নির্ণয়ের সারণী তৈরি করতে হবে আগে। আর গড় যে কথা, একটা জিনিস বলি, গড় যে কথা গাণিতিক গড় তোমাদের ক্লাস 8 লেভেলের কিন্তু একই কথা। 8 লেভেলে গড় বা গাণিতিক গড় একই জিনিস, বাট 9, 10-এ হয়তো বা এখানে গড় দুই প্রকার আছে, একটা সংক্ষিপ্ত পদ্ধতি গড়, একটা গাণিতিক গড়। সো 9, 10-এ সংক্ষিপ্ত পদ্ধতি গড়টা বেশি আসে, বাট তোমাদের জন্য গাণিতিক গড় বা গড় বললে আমি যেভাবে করাবো না, এইভাবেই আসে। সো এইটা এইভাবেই করাবো আমি। গড় নির্ণয়ের সারণী, দেখো গড় নির্ণয়ের ভাইয়া সারণী নিম্নরূপ। হ্যাঁ, এইভাবে একটা হেডলাইন দিতে পারো, গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমরা গড় নির্ণয়ের সারণী তৈরি করব। আমরা এর আগে যে সারণীটা করছিলাম এটারে একটু কপি করি, দেখো এই যে গড় নির্ণয়ের সারণীটা, আমরা এটা লাগবে আমাদের। সো চান্দুকে পেস্ট করে দিই। হ্যাঁ, এই যে দেখো গড় নির্ণয়ের সারণী এটা দ্বারা হবে। শ্রেণীব্যক্তি লাগে, আচ্ছা এগুলা লাগবে না আমাদের।
আচ্ছা আমি কি সব মুছে ফেললাম? সো এই যে দেখো শ্রেণীব্যাপ্তি আমাদের এরপরে লাগবে কি জানো, এরপরে লাগবে হচ্ছে মধ্যমান। শ্রেণীব্যাপ্তি মধ্যমান, আর মধ্যমানকে ভাইয়া এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে মধ্যমান। হ্যাঁ, মধ্যমানের পর লাগবে আমাদের গণসংখ্যা। এই যে মধ্যমানের পরে ভাইয়া কি লাগবে, গণসংখ্যা। গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, দেন আমাদের আরেকটু লাগবে, আরেকটা কলাম লাগবে, আরেকটা কলাম লাগবে। দেখো এই যে এতটুকুই এনাফ। ঠিক আছে, সো এটা হচ্ছে ভাইয়া এফ আই আর হচ্ছে এক্স আই, অর্থাৎ মধ্যমান এবং গণসংখ্যার যোগফল। এই তোমার ছকটাই লাগবে, আর কিছু লাগবে না, এটা একেবারে মুখস্থ করে রাখবা। সো এখন আমাদের মধ্যমান বের করতে হবে। মধ্যমান আমরা কিভাবে বের করবো ভাইয়া? দেখো এইটা তো তোমার শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা হচ্ছে এইটা আর উচ্চ সীমা হচ্ছে এইটা। সো আমরা কি করব, নিম্ন সীমা এবং উচ্চ সীমাটা যোগ করব, কইরা আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু ভাইয়া মধ্যমানটা বের হয়ে গেল। সো আমরা দেখো, আমরা 45 এবং 49 যোগ করব, কইরা আমরা 2 দ্বারা ভাগ করব। এই যে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত পাচ্ছি? 47 পাচ্ছি। এই যে 47 পাচ্ছি মধ্যমান। সেম এস 50 আর 54 যোগ করব। দেখো আমরা 50 আর 54 যোগ করলাম এন্ড 2 দ্বারা ভাগ করলাম, অ্যানসারটা দেখো 77 পাচ্ছি। সো আমরা 50 আর 54 যোগ করব, কইরা 2 দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে অ্যানসারটা দেখো 52 পাচ্ছি। হ্যাঁ 52। সো 45 এর সাথে 2 যোগ করে 47 হচ্ছে, 50 এর সাথে 2 যোগ করে 52 হচ্ছে, 55 এর সাথে 2 যোগ করে এখানে 57 দিতে পারি, তারপর 60 এর সাথে 62। এভাবে তোমরা বিভিন্ন ওয়ে টেকনিক ফলো করতে পারো। অথবা একটা জিনিস দেখো, 57 থেকে 62 এর মধ্যে ব্যবধান হচ্ছে কিন্তু 5। সো 62 এর সাথে 5 যোগ করলে আমরা 66 পাচ্ছি, 66 এর সাথে 5 যোগ করলে কত পাচ্ছি? 72। অথবা 70 আর এখানে দেখো 2 72, এই দুইটা যোগ কইরা 2 দ্বারা ভাগ করলেও অ্যানসারটা সেম পাবা, 77 পাচ্ছি। তারপর 82 পাচ্ছি। এভাবে মধ্যমানটা বের করবা। দেন গণসংখ্যা লাগে, গণসংখ্যা তো আমরা বের করে ফেলছি আগে, এটা মুছে ফেলছিলাম না। 2 3 5 6 4 4 3 3, 2 3 5 6 4 4 3 3, এটা গণসংখ্যা। আর এখন এফ আই এক্স আই যোগফল লাগবে, অর্থাৎ এই দুইটার যোগফল। আমরা এই দুইটা যোগফল করি। 47 আর 2 যোগ করলে হচ্ছে 94। এই যে 94। তারপর পাচ্ছি 52 আর 3, 52 আর 3 যোগ করলে 156। তারপর 57 আর 5, 57 আর 5 হচ্ছে ভাইয়া 285। দেন 62 আর 6, 62 আর 6 যোগ করলে হচ্ছে 372। 372, 67 আর 4, এই যে 67 আর 4 যোগ করলে পাচ্ছি 268। 268। দেন আমরা 72 আর 4 যোগ করব, গুণ করব, 72 আর 4 গুণ করলে হচ্ছে 288। তারপর 77 আর 3, 77 আর 3 গুণ করলে পাচ্ছি 231। তারপর 82 আর 3, 82 আর 3 গুণ করলে পাচ্ছি 246। 246 দেখছো, এইটা বের করছে। এখন আমাদের দেখো গণসংখ্যার মোট যোগফল কত, সবগুলা যোগ করলে তো আমরা 30 পাচ্ছি, আর n ইকুয়ালস টু 30। এখন আমাদের এই সবগুলার যোগফল লাগবে। সো সামেশন এফ আই এক্স আই, সামেশন বলতে ভাইয়া সমষ্টি বোঝায়, অর্থাৎ এই সবগুলার যোগফল। এটা বলতে সমষ্টি। কার সমষ্টি? সবগুলা সমষ্টি। সবগুলা যোগ করলে আমরা কত পাবো দেখি। সো সবগুলা যোগ করলে 1940 পাচ্ছি। ওকে, সো আমাদের তো বলছে ভাইয়া, কি বলছে আমাদের বলো তো? আমাদের বলছে না যে গাণিতিক গড় নির্ণয় করার জন্য? আমাদের তো ভাইয়া বলছে যে গাণিতিক গড় নির্ণয় করো, সো বা গড় নির্ণয় করার জন্য। সো আমরা গড়ের সূত্রটা বসাবো, গড়ের সূত্রটা বসাবো, গড়ের সূত্রটা বসাবো আমরা। দেখো সামেশন এফ আই এক্স আই বাই এন। এখন সামেশন এফ আই এক্স আই এর মান কত পাইছি? 1940, আর এন এর মান কত পাইছি? 30। এই যে 30। সো আমরা এখন ভাগ করি তো, 1940 ভাগ হচ্ছে 30, ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 64.6।
64.6। সো তোমরা যদি নর্মাল ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো না, এই যে এইটা দ্বারা যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমরা পাবা এই যে 1940 ভাগ 30। ক্যালকুলেশন করলে তোমরা এরকম একটা মান পাবা, 64.66666, এরকম অনেকগুলো ছয় পাবা। সো এই ক্ষেত্রে আমাদের যদি টার্গেট থাকে যে দশমিকের পর দুইটা ঘর নেওয়া, সো আমরা 64 নিব, দশমিক দিব। সো দুইটা নেওয়া এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট। বাট তৃতীয় যে সংখ্যাটা, এটা দেখতে হবে এটা 4 থেকে বড় কিনা। যদি 4 থেকে বড় হয়, তাহলে এই যে এই দ্বিতীয়টার সাথে 1 যোগ করে দিব। সো 6 তো 4 থেকে বড়, এখন 6 এর সাথে আমরা কি যোগ করে দিব? এই 6টার সাথে 1 যোগ করলে 7 হয়ে যাবে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। সো তারপর তোমরা প্রায় লিখে দিও, প্রায় লিখলে বেটার আর কি, যেহেতু এগুলা দশমিকের মান আছে। বুঝছি ভাই আমাদের অ্যান্সারটা ক্লিয়ার কিনা বলো, কিভাবে অ্যান্সারটা আমরা বের করছি? বুঝছো, এভাবে মূলত গড়টা আসে। আচ্ছা, তারপরে প্রশ্নে আমরা চলে যাই। আমাদের এখানে কি বলছে ভাইয়া? সরাসরি গড় নির্ণয় করো। আমাদের সরাসরি গড় নির্ণয় করতে হবে। সো সরাসরি গড় কিভাবে নির্ণয় করে দেখো। আচ্ছা, আমাদের আগে তথ্যগুলো আগে লিখি। এখানে উপাত্তগুলোর যোগফল, ঠিক আছে, এই সবগুলো উপাত্ত যোগ করে দিব। এই যে 51, তারপর 57, তারপর 62, সবগুলা লিখলাম না, এই সবগুলা ভাই যোগ হয়ে যাবে। বুঝছি ভাইয়া, সবগুলা যোগ হয়ে যাবে। সো সবগুলা যোগফল হয়েছে 1945, সবগুলার যোগফল। তারপর উপাত্তের সংখ্যা, তারপর উপাত্তের মোট সংখ্যা, এখানে উপাত্তের মোট সংখ্যা কত? 30টা না? 30টা উপাত্ত, সো 30। সো সরাসরি গড় এখন বের করে ফেলি। দেখো, সরাসরি গড়, আমরা উপাত্ত সমূহের যোগফল যেটা পাইছি না, এই যেটা পাইছি উপাত্ত সমূহের যোগফল, এইটাকে আমরা মোট উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করব, 30 দ্বারা ভাগ করব। সো ভাগ করলে আনসারটা কত পাচ্ছি দেখি। অ্যান্সারটা পাচ্ছে এরকম, এই যে 64.83333 এরকম বের হচ্ছে। বাট আমরা দশমিকের পর দুইটা পর্যন্ত রাখবো। সো 64.83, আর পরের যে 3টা, এটা তো 4 থেকে বড় না, বড় হইলেই না কেবল আমরা দ্বিতীয়টার সাথে 1 যোগ করে দিতাম। বাট আমাদের এইটাই, এইটা প্রায় দিয়ে দিতে পারো। এখন প্রশ্ন, তাহলে আমরা যে এর আগের একটা গড় বের করছে, এটার অ্যান্সার তো বের হয়েছিল 64.67, বাট এখানে এইটার অ্যান্সার তো 64.83, মিলছে না তো। বাট হ্যাঁ, তোমাদের বাম সাইডের যে পূর্ণ সংখ্যাটা না ভাইয়া, এইটা যদি মিল থাকে তাহলে মনে রাখবা ওকে ফাইন। আর দশমিকের পরে কি হইলো না হইলো, কতটুকু তফাৎ বা পার্থক্য, ওইটা ব্যাপার না, বাম সাইডের পূর্ণ সংখ্যাটা ঠিক আছে কিনা, ভাইয়া ঠিক আছে কিনা, ওইটা ঠিক থাকলেই চলে। ওকে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের বলছে ভাইয়া মদ্যক নির্ণয় করো। সো মদ্যক নির্ণয় করার জন্য আমাদের একটা কাজ করা লাগে। আমাদের যে এখানে উপাত্তগুলো আছে, এগুলো তো অবিন্যস্তভাবে থাকবে। স্যাররা তো আবার তোমাদের খাওয়াইয়া প্রশ্ন করবে না, একেবারে খাওয়াই দিবে না যে যে এই যে নো প্রশ্নটা করছি খাও, এভাবে দিবে না, প্রশ্ন করবে না। এরকম অবিন্যস্ত এলোমেলো ভাবে দিবে, তোমাদেরকে সাজাতে হবে। সো মদ্যক বা প্রচুরক যাই নির্ণয় করো না কেন, কথাটা শুনছো, মদ্যক বা প্রচুরক যাই নির্ণয় করো না কেন, সবার আগে আমাদের উপাত্তগুলোকে সাজাতে হবে। ওকে, আর তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, মদ্যক কিন্তু ভাইয়া দুই ভাবে আসে। একটা হইলে বেজোড় সংখ্যা হইলে মদ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, আর একটা হচ্ছে জোড় সংখ্যা হইলে মদ্যক নির্ণয়ের একটা সূত্র। সো এখানে যেহেতু উপাত্ত 30টা, অবশ্যই এটা জোড়। সো জোড়ের সূত্র কিন্তু একরকম, আমি দুটোটাই দেখাবো। সো রিল্যাক্স। সো এখন আমাদের এখানে কাজ কি, সাজাতে হবে। সো উপাত্তগুলো সাজিয়ে পাই লিখতে পারো, বা উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে পাই, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, যেভাবে মনে চাই লিখতে পারো, সাজিয়ে পাই। আমরা সাজাবো, দেখো সবচেয়ে ছোট সংখ্যাটা কি ভাইয়া, একটু সাজানোটা একটু কষ্টকর, 45। সো আমি এখানে লিখে ফেলতেছি, আমার কাছে যেহেতু অঙ্কটা করা আছে, এটা আমার টাইম লস হবে।
আচ্ছা, এখন দেখো এখানে এখানে মোট এখানে মোট উপাত্তের সংখ্যা ভাইয়া কয়টা? 30টা না? এখানে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে ভাইয়া 30টা। সো আমরা লিখবো যা জোড় সংখ্যা। সো জোড় সংখ্যা হইলে আমাদের মধ্যকের সূত্রটা কি দেখো, জোড় সংখ্যা হইলে মধ্যকের সূত্রটা এই যে দেখো, মধ্যকের সূত্রটা হচ্ছে n/2 তম পদ ও 2 প্লাস 1তম পদের যোগফল বাই 2, বুঝছ? n/2 তম পদ ও n/2 প্লাস 1তম পদের যোগফল বাই 2। সো দেখো n এর মান 30 2, সো 2তম পদ ও এখানে হচ্ছে 30 আর নিচে 2 প্লাস 1, 2তম পদের যোগফল বাই হচ্ছে 2। এখন দেখো ভাইয়া এই যে 30কে 2 দ্বারা ভাগ করি 15তম পদ ও 30কে 2 দ্বারা ভাগ করলে 15 আর 1 16 ও 16তম পদের যোগফল বাই হচ্ছে 2। এখন 15তম পদ কত দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15তম পদ হচ্ছে ভাইয়া 64 আর 16তম পদ হচ্ছে ভাইয়া 64। একে আমরা 2 দ্বারা ভাগ করব। 64 কত, 60 60 120 128, 128কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 6 দুগুণে 12 4 দুগুণে 8, 64। বুঝছি ভাই, আমাদের মধ্যক বের হয়েছে 64। এখন ধরো তোমাদের এমসিকিউর মধ্যে এরকম উপাত্ত একটা বিশাল বড় একটা উপাত্ত দেওয়া আছে, বললো যে মধ্যক নির্ণয় করো, তুমি যে এভাবে করছো মিনিমাম তো 4-5 মিনিট সময় খাবে। সো কিভাবে মাত্র 10-15 সেকেন্ডে এটা সলভ করা যায়, সো এই টেকনিকটা আমি তোমাদের এমসিকিউ ক্লাসে দেখাবো, ঠিক আছে? এমসিকিউ ওয়ান শর্ট ক্লাসে দেখাই দিব এমসিকিউর শর্টকাট। ওকে, এখানে আপাতত করছি না, এখানে আপাতত প্রপার ওয়েটা দেখছো। সো আমরা এখানে মধ্যক পাইলাম। এখন ভাইয়া ধরো এখানে আছে আমাদের 2 4 5 6 7, আমাদের বললো এখানে প্রচুরক মধ্যক নির্ণয় করো। হ্যাঁ, সো আমরা যে মধ্যক নির্ণয় করব, আমাদের দেখতে হবে যে উপাত্তগুলো জোড় না বেজোড়ে আছে, 1 2 3 4 5, 5টা কি বেজোড় না? সো বেজোড় হইলে মধ্যক নির্ণয় সূত্রটা হইছে এইটা, n+1/2 তম পদ। সো n এর মান কত, 1 2 3 4 5 না, 5 বসাবো, 1 বসাবো 2, সো 5 আর 1 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3তম পদ। এখন 3তম পদ কত, 1 2 3, 3তম পদ হচ্ছে 5, এই যে 5, অ্যানসারটা 5। বুঝছি ভাইয়া, ক্লিয়ার? হ্যাঁ, এখন আমাদের 6 নাম্বার প্রশ্ন, আমাদের বলছে প্রচুরক নির্ণয় করার জন্য। সো প্রচুরক কিভাবে নির্ণয় করে? সো ফার্স্টে আমাদের তো উপাত্তগুলো সাজাতে হবে নাকি, আমাদের ফার্স্টে ভাইয়া উপাত্তগুলো সাজাতে হবে। আচ্ছা, আমি এখানে এটা কপি করি। এই যে ফার্স্টে আমাদের উপাত্তগুলো সাজাতে হবে, এই যে, ওকে। সো কপি, দেখো এখন আমরা কি করব, এই যে এখানে প্রচুরক বলতে যেটা বেশি পরিমাণে আছে, সো বেশি সর্বোচ্চ কয়টা আছে, 64। দেখো 1টা 2টা 3টা, 64 কেবল সবচেয়ে বেশি পরিমাণে আছে, এছাড়া বাকিগুলো দুইবার একবার করে আছে। সো আমরা লিখবো এখানে 64 আছে সর্বাধিক 3বার, তারপর লিখে দিবা সুতরাং নির্ণয়ে প্রচুরক হয়েছে 64, শেষ, প্রচুরক শেষ। তারপর আমাদের যেটা প্রশ্নে আসবে, গ নাম্বার প্রশ্নে থাকবে আয়তলেখ অঙ্কন করো, অথবা খতে থাকতে পারে বাট গতে বেশি থাকবে, আয়তলেখ অঙ্কন করো। সো এখন আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য অবশ্যই কি করতে হবে, আয়তলেখ অঙ্কনের সারণী তৈরি করতে হবে। সো দেখো এই যে আয়তলেখ
আয়ত লেখ অঙ্কনের আয়ত লেখ অঙ্কনের সারণী নিম্নরূপ বুঝছে ভাইয়া? আমাদের আয়ত লেখ অঙ্কনের একটা সারণী তৈরি করতে হবে, এটা আমাদের ফার্স্ট কাজ। সো আমি তো এর আগে সারণী টারণী তৈরি করে রাখছি, এটাই আমরা কপি করি। সো এইটা আমরা কপি করে দিই, এই যে কপি করলাম। তোমরা কপি করতে পারবা? তোমাদের জন্য ভেরি স্যাড। সো আমরা আয়তলেখ অঙ্কনের সারণী তৈরি করব। ইনপুটে এই যে দেখছো আমরা আয়তলেখ অঙ্কনের সারণী ভাইয়া তৈরি করব। সো আয়তলেখ অঙ্কনের সারণী তৈরি করার জন্য কি কি লাগে সেটা আমাদের আগে দেখতে হবে। আচ্ছা, আমি তো এখানে গণসংখ্যাটা লাগতেছে। সো এখানে ভাইয়া দেখো আমাদের এই যে টেলিটা আমাদের সো ভাই আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই এই যে টেলিটা লাগবে না, টেলিটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, সো এখন দেখো শ্রেণীব্যক্তি, আয়তলেখ অঙ্কন করার জন্য মনে রাখবা শ্রেণীব্যক্তি লাগবে, মাস্ট বি। আর একটা লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর গণসংখ্যা লাগবে। এখন প্রশ্ন, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কেন লাগবে? দেখো আমাদের আয়তলেখটা তো আমাদের এভাবে হবে নাকি? ধরো আমরা এখানে ধরো এখানে এটা হচ্ছে 45 থেকে 49। এখন 45 থেকে 49-এর পর আমরা যদি এভাবে সাজাই 50 থেকে 54, সো 50 থেকে 54 কিন্তু 49-এর পর 50 থেকে 54 কিন্তু একটু গ্যাপ থাকবে, একটু খালি থাকবে। এই যে 50 থেকে 54, তাহলে 49 এবং 50-এর মাঝখানে কিন্তু একটু জায়গা থাকে খালি, তাহলে এইটা কিন্তু হইল না। কারণ আমরা আয়তলেখ দেখছি আমাদের এভাবে থাকে, কিন্তু এই যে কলামগুলা কিন্তু এভাবে থাকে, এই যে সারিগুলা বা এভাবে কিন্তু থাকে, স্তম্ভগুলা কিন্তু এভাবে থাকে, একটার সাথে একটা লাগালাগি থাকে। সো এরকম লাগালাগি থাকার জন্য আমাদের কি করতে হবে ভাইয়া? আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তৈরি করা লাগে। আর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এখানে লিখে দিব, অবিচ্ছিন্ন, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। ওকে, অবিচ্ছিন্ন কি লাগবে ভাইয়া? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। এখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কিভাবে লিখবো? 45 থেকে আমরা 0.5 মাইনাস করব, মানে কমাবো। 45 থেকে 0.5 মাইনাস করলে 44.5, আর 49-এর সাথে 0.5 যোগ করবো, সো 49.5। সেম এস আমরা 50 থেকে 0.5 কমাবো, সো 49.5, আর 54-এর সাথে 0.5 যোগ করবো, সো 54.5। সো এখানে হবে 54.5, আর এখানে হবে 59.5, দেন 59.5, আর এখানে হবে 64.5, দেন 64.5, আর এখানে হবে 69.5। এইভাবে মূলত হবে। হ্যাঁ, এভাবে মূলত হবে। তারপর হবে এখানে 75.5, আর এখানে হবে 79.5, এখানে হবে 80.5, আর এখানে হবে 84.5। বুঝছি ভাইয়া? সো এইভাবে আমরা করে ফেললাম। এখন আমাদের তো ভাই একটা ছক কাগজ লাগবে নাকি? সো এখন দেখো আমরা এইটাকে একটু বাড়াইয়া দিই। এখন দেখো আমরা এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে ভাই আমাদের ওয়াই অক্ষ, আর অবশ্যই মাথায় তীর চিহ্নটা দিবা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর জিরোটা হচ্ছে আমাদের মূল বিন্দু। ওকে, সো এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিগুলা এক্স অক্ষে স্থাপন করব। সো আমাদের ফার্স্টে কি আছে? 44.5 আছে। এখন 44.5 আমরা ফার্স্টে কোথায় স্থাপন করব? এখানে স্থাপন করব। দেখো 44.5 আমরা এখানে স্থাপন করলাম, এই যে এখানে। এখন শূন্য থেকে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কি 44.5টা ঘর আছে? নাই কিন্তু। সো এই কারণে আমরা এখানে ভাঙ্গা চিহ্ন দিব, এই যে ভাঙ্গা চিহ্ন বলে এটাকে। কেন ভাঙ্গা চিহ্ন দিব? কারণ এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আছে বুঝাইতে, জাস্ট ধরে নিলাম আর কি। এইটা বোঝাতে আমরা 44.5-এর আগে এখানে ভাঙ্গা চিহ্ন এই 5টা করে দিছি আর কি। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। সো এইটা তুমি এভাবে করে রাখবা। এখন দেখো 44.5 থেকে 49.5-এর মধ্যে ব্যবধান কত ভাইয়া? 5। সো 5, 10, 15, 20, 25, 30, 35, সর্বোচ্চ 40। হ্যাঁ, 40টা ঘর হইলে এনাফ। এখানে সর্বোচ্চ 40টা ঘর আছে, এনাফ। অর্থাৎ এইগুলা আমাদের এই ছক কাগজের এখানে নিতেছে। এখন ধরো কথার কথা 80টা হইতো, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির ধরো 80টা ঘর লাগতো, বাট এখানে তো 80টা ঘর নাই। সো এই ক্ষেত্রে আমরা এইটাকে অর্ধেক করে ফেলতাম, অর্থাৎ ছক কাগজের 1 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 2 ঘর ধরতাম, তাহলে ছক কাগজের 5 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 10 ঘর হয়ে যেত। বাট এই প্রবলেমটা আমাদের এখানে হইতেছে না। সো এই কারণে আমরা 5টা ছক কাগজের 5 ঘর, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 5 ঘর। আপাতত দেখো 44.5 থেকে 49.5-এর মধ্যে ব্যবধান হচ্ছে 5। সো আমরা এখানে তাহলে 5 দিব, কারণ প্রত্যেকটা ঘর সমান আমরা এক একক করে ধরতেছি। সো এখানে 49.5, তারপর 54.5, 59.5, 64.5,
69.5, 74.5, হ্যাঁ। তারপর এখানে হবে 79.5, তারপর এখানে হচ্ছে এই যে এই জায়গার মধ্যে হচ্ছে 84.5। দেখো আমাদের হাইয়েস্ট কিন্তু 84.5 ছিল, একেবারে ছক্কা গজ কাটা কাটা। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা করছি, আর নিচে হবে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এটা হবে নিচে। আর উপরে এই জায়গায় হবে ঘনসংখ্যা, এই জায়গায় হবে কি ভাইয়া, গণসংখ্যা। বুঝছি, আচ্ছা। সো আমাদের গণসংখ্যার ক্ষেত্রে দেখো সর্বোচ্চ কত, 6 না? সো 6 হইলে আমাদের এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ছক কাগজটা একটু বেশি দেখাই। আমরা এই ক্ষেত্রে কি করব, ছক কাগজের 2 গড় সমান গণসংখ্যার 1 ঘর ধরবো। তাহলে ছক কাগজের 10 গড় সমান গণসংখ্যার 5 গড়। সো 10টা গড় কিন্তু বেড়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে গণসংখ্যার কিন্তু 5-এ আসতেছে। সো একটু বড় হয়ে যায়। সো এইটাই করবো আমরা, দেখো। সো আমরা এখানে এতটুকু তো আমরা জানি 5, তারপর এতটুকু 10, আমাদের 15 হইলে এনাফ, এর বেশি যাবে না। সো আমরা দেখো এখন স্থাপন করব। এই যে 44.5 থেকে 49.5 এর মধ্যে ঘনসংখ্যা কত, 2 না? 44.5 থেকে 49.5 এর মধ্যে এই যে এতটুকু ঘনসংখ্যা কত, 2। এখন 2 কে আমরা কি করব, 4 বানাবো। কারণ আমি বলছি না যে ছক কাগজের 2 ঘর সমান গণসংখ্যার 1 ঘর। ছক কাগজের 2 ঘর সমান, তাহলে গণসংখ্যার কয় ঘর হবে, 4 ঘর, মানে ডাবল হয়ে যাবে। কেন? কারণ একটু সৌন্দর্যের জন্য তুমি 1 ঘর 1 ঘরও ধরতে পারো, ছক কাগজের 1 ঘর গণসংখ্যার 1 ঘর ধরতে পারো, বাট এটা বেশি হয়, এই জন্য আমরা একটু বাড়াবো আর কি। সো এখানে 2 আছে, আমি 4 ডাবল করে দিচ্ছি। এই যে দেখো 1 2 3 4, এই যে এই জায়গার মধ্যে। সো তারপর তুমি এভাবে বরাট করে ফেলবা, তোমরা বুঝছো, সুন্দর করে বরাট করে দিবা, কাট পেন্সিল দিয়ে কিন্তু বরাট করতে হবে, হ্যাঁ। তারপর 49.5 থেকে 54.5 এর মধ্যে গণসংখ্যা 3, 3-এর ডাবল কত, 6। এই যে এতটুকুর মধ্যে হচ্ছে 6, তাহলে 6 কোথায় আছে, এই যে এখানে দেখছো, আমরা কিন্তু ডাবল করে দিছি। তোমরা সুন্দর করে বরাট করে দিও। তারপর হচ্ছে কত, 5, 5-এর ডাবল কত, 10, আমরা 10 করে দিব। এই যে 10 এখানে যাই, ওকে। 10-এর পর আমাদের কত, এই যে 6, 59.5 থেকে 64.5 এর মধ্যে 6। এই যে 6 হইলে আমরা 12 করে দিব, 10 11 12, এই যে 12 করলাম। এরপর বরাট করব আমরা, দেখি। তারপর হচ্ছে 4, 4, হ্যাঁ 4 হইলে আমরা 8 করে দিব, 5 6 7 8, এই যে এই যে। তারপরেরটাও আমাদের 8, তারপরেরটা হচ্ছে 3 3, অর্থাৎ 6 6 করে দিব, 6, এই যে 6, হ্যাঁ। তারপর সুন্দর করে এভাবে 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 কিন্তু বরাট করবে, এভাবে 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 না, কিন্তু এভাবে না, এভাবে সুন্দর করে বরাট করবা, ঠিক আছে? বরাট করার সিস্টেমটা বুঝছো ভাইয়া? এভাবে তোমরা সুন্দর করে একেবারে সুন্দর করে বরাট করে দিবা, আমি আর এখানে টাইম না খাই। সো এই যে এইটা হয়ে গেল আমাদের আয়তলেখ অঙ্কন। আর আমি যে কিভাবে কি করছি দেখছো, কাগজটা সুন্দর করার জন্য অনেক সময় বাড়াইছি, আবার অনেক সময় যেভাবে আছে এভাবেই রাখছি। সো এইগুলো একটু বুঝতে হবে, আর 1 2টা প্র্যাকটিস করলে, আমি তো তোমাদের প্র্যাকটিস দেয়াই দিব, তখন দেখলে এনাফ। এখন আমরা কথাটা কি লিখবো, দেখো আমরা কথাটা কি লিখবো। সো এই যে দেখো, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বরাবর ছক কাগজের, এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে, এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 1 ঘরই কিন্তু ধরছি, বেশিও ধরি নাই কমও ধরি নাই, 1 ঘরই ধরছি। এটা লিখে দিব, এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে, এই যে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 1 ঘর বা 1 একক, একই কথা লিখতে পারো, 1 একক ধরে, 1 একক ধরে। এবং আমরা ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 2 ঘরকে, গণসংখ্যার কিন্তু 1 একক ধরছি, ছক কাগজের প্রতি 2টাকে আমরা কি গণসংখ্যার 1 একক ধরছি না? সো এখানে 2 যে 4 হইলো, কিভাবে হইলো, ছক কাগজের প্রতি 2 ঘরকে আমরা 1 ঘর ধরছি, যার কারণে ছক কাগজের প্রতি 4 ঘর হয়ে গেল কি গণসংখ্যার 2 ঘর। সো এইটাই লিখে দিব। এবং এবং ওয়াই অক্ষে, যে ওয়াই অক্ষে ছক কাগজের
কাগজের প্রতি প্রতি দুই ঘরকে গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করা হলো। প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করা হলো। বুঝছি ভাইয়া? প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করা হলো। ক্লিয়ার? সো এই কথাটা লেখাটাও ইম্পর্টেন্ট। কথাটা লিখলে, চিত্রটা লিখলেই তুমি 4 থেকে 4 পাবা। বুঝছো? আমি আরেকবার একটু রিপিট করি। ছক কাগজের প্রতি এক ঘরকে, এক ছক বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীর ভিত্তিতে এক একক বা এক ঘর, একই কথা ধরছি। এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘর বলবো না, কারণ এখানে ছক কাগজের 2 ঘর সমান, আমরা কিন্তু গণসংখ্যার 1 ঘর ধরছি, মানে এটাকে আমরা বাড়াইছি। ছক কাগজে 4 ঘর সমান, আমরা গণসংখ্যার 2 ঘর ধরছি। সো তাহলে এই কথাটা কিভাবে লিখবো? ছক কাগজের প্রতি 2 ঘরকে গণসংখ্যার এক একক ধরছি। আর যদি এক একক হইতে এভাবে লিখতাম, ছক কাগজের প্রতি এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করা হলো। এই কথাটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে লেখা, এর থেকে ইজি আর নাই। সো বুঝছি আমরা? আচ্ছা, আমরা তারপর দেখি, তারপর কি বলছে দেখো। তারপর আমাদের যে এখানে ম্যাথটা, এটা হচ্ছে তোমার বিন্যস্তর ক্ষেত্রে। এই যে বিন্যস্ত, এটা কিন্তু বিন্যস্ত, সাজানো আছে, গুছানো আছে। সো এরকম বিন্যস্ত থাকলে আমাদের বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। হ্যাঁ, প্রচুরক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করবো দেখো। সো আমাদের দেখতে হবে প্রচুরক শ্রেণী মানেটা কি, এটা আগে বুঝতে হবে। প্রচুরক শ্রেণী মানে যেটা সবচেয়ে বেশি আছে, সবচেয়ে প্রচুর আছে, ওইটাই প্রচুরক শ্রেণী। সো এইটা বের করার জন্য আমাদের গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ কোনটা আছে ভাইয়া? দেখো, সর্বোচ্চ 14 আছে না? সো এইটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। সো আমাদের বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। সো এইটার উপরের যে শ্রেণীটা, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। গণসংখ্যা যেটা সর্বোচ্চ আছে, এটা তো প্রচুরক। সো এইটার যে শ্রেণীটা, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। সো 50 থেকে 49 হচ্ছে প্রচুরক শ্রেণী। এর মধ্যমান নির্ণয় করার, মধ্যমান তো আমরা জানি নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা বাই 2, অর্থাৎ 2 দ্বারা ভাগ করবো, শেষ। সো এখানে দেখো, এখানে প্রচুরক, হ্যাঁ এখানে প্রচুরক হচ্ছে কত? 14, যার প্রচুরক শ্রেণী হচ্ছে 50 থেকে 59 তম। হ্যাঁ, যার প্রচুরক শ্রেণী কি 50 থেকে 59 তম। সো এখন আমরা মধ্যমানটা নির্ণয় করব। এখন লিখব যে মধ্যমান হচ্ছে 50 এবং 59 যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। হ্যাঁ, 50 এবং 59 যোগ করে আমরা 2 দ্বারা ভাইয়া ভাগ করে দিব। এই দেখো, 50 আর 59 যোগ করে আমরা 50 আর 59 যোগ করব, দেন আমরা 2 দ্বারা ভাগ করে দিব। কি হইল? 2 দ্বারা ভাগ করব, অ্যান্সারটা হচ্ছে 54.5। সো এই যে 54.5, এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান। এরকম কিন্তু তোমাদের এমসিকিউর মধ্যে প্রশ্ন আসে। আচ্ছা, আমরা তারপর দেখি, তারপর ক্ষয়ে বলছে কি? ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা। ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী ভাই আমরা কিভাবে তৈরি করব? সো দেখো, এই যে আগে আমরা ঘরটা করি। ওকে, সো এখানে কয়টা তোমার শ্রেণী আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, যোগফলের জন্য একটা, 7টা। মোট 7টা আমাদের করতে হবে। সো এই যে একটা, এটা হচ্ছে হেডলাইনের জন্য। তারপর 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, দেন 7টা এনাফ। ওকে, সো আর এটার ক্ষেত্রে আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি, তারপর লাগবে আমাদের গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। দ্যাটস এনাফ। সো দেখো, শ্রেণীব্যাপ্তি
এই যে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি লাগবে, দেন এখানে লাগবে ঘন সংখ্যা, এই যে ঘন সংখ্যা, আর একটা হচ্ছে এখানে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে ভাইয়া, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি কত? 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, এই যে করলাম। দেন আমরা গণসংখ্যাটা এখানে স্থাপন করবো, গণসংখ্যা দেওয়া আছে। সো এইটার সুবিধা বিন্যস্তর ক্ষেত্রে সুবিধা এই 8, 6, 14, দেন 10, তারপর 12, এই যে দেওয়া আছে সুন্দর করে। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে লিখবো? ফার্স্টে যে গণসংখ্যাটা না ভাইয়া ওইটা তুলবা, দেন তুইল্লা এই যে তোমার গণসংখ্যাটা, হ্যাঁ ক্রমযোজিত গণসংখ্যা আর এখানে যে গণসংখ্যা কোনাকুনি তুমি যোগ করে দিবা। অর্থাৎ প্রথম যে গণসংখ্যাটা আর এই যে এখানের যে দ্বিতীয় গণসংখ্যাটা, এটা কোনাকুনি যোগ করো। 8 আর 6 কত? 8 আর 6 এই যে এভাবে কোনাকুনি যোগ হবে। 8 আর 6 হচ্ছে 14। দেন পর্যায়ক্রমিক যোগফল হবে, দেখো 14 এই কোনাকুনি পর্যায়ক্রমিক যোগফল ক্রমযোজিত আর গণসংখ্যার। 14 14 হচ্ছে 28, 28 আর 10 হচ্ছে 38, 38 আর 12 কত? 30, 40, 50। ওকে, এখানে গণসংখ্যা মোট কত? গণসংখ্যা সবগুলোর যোগফল হচ্ছে ভাইয়া 50। তুমি যোগ করে দেখো, সব 50 পাবা। বুঝছি আমরা? ওকে, সো আমাদের তো এইটাই বলছে যে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে। এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশনের সারণী। সো তারপর আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে যে সারণী থেকে গড় নির্ণয় করো। আমাদের এখন গড়টা নির্ণয় করতে হবে। এখানে যে সারণীটা দেওয়া আছে এটা থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। সো আমি এটাকে কপি করে নিয়ে যাব। কি বলছে? আমাদের গড় নির্ণয় করতে বলছে, তাই না? সো গড় নির্ণয় করার জন্য আমরা এর আগে অবিন্যস্ত যে উপাত্তগুলা ছিল ওইখানে কিভাবে করছিলাম? শ্রেণীব্যাপ্তি ছিল, তারপর তোমার কি ছিল? মধ্যমান ছিল, দেন কি ছিল? গণসংখ্যা ছিল, তারপর মধ্যমান আর গণসংখ্যা গুণ করছিলাম। মানে একই রকমই আর কি। ঘরগুলা কিন্তু একই রকমই হবে, ঘরগুলা ভাইয়া একই রকমই হবে। সো দেখো শ্রেণীব্যাপ্তি, তারপর আমাদের এখানে কি লাগবে ভাইয়া? মধ্যমান। এই যে মধ্যমান, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। তারপর আমাদের এইটা হচ্ছে ঘনসংখ্যা, গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? fi দ্বারা। হ্যাঁ, আমাদের আরেকটা ঘর হবে এই যে দেখো, এরপর fi আর xi গুণ করে দিব, মানে মধ্যমান আর গণসংখ্যা গুণ করে দিব। সো গণসংখ্যা তো আমাদের দেওয়াই আছে, কত? 8, 6, 14, দেন 10। আচ্ছা, এগুলো আমি একটু হোয়াইট পেনে নিই। এই যে 8, 6, 14, 10 এবং 12, এটা হচ্ছে ভাইয়া গণসংখ্যা। হ্যাঁ, আর মধ্যমান কিভাবে বের করে এটা তো জানোই, যে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, আমরা মধ্যমান পেয়ে যাব। সো এই যে 30 আর যোগ করব 39, হ্যাঁ, আর 2 দ্বারা ভাগ করব, তাহলে পাচ্ছি কত? 34.5, 34.5। এরপরে আরেকটা দেখি, 40 আর যোগ করব 49, দেন আমরা 2 দ্বারা ভাগ করব। সো আমরা পাচ্ছি কত? 44.5, 44.5। সো এখান থেকে একটা আমরা ধারণা পাচ্ছি 34.5 থেকে 44.5 এর মধ্যে ব্যবধান 10। তার মানে অবভিয়াসলি এখানে 54.5 হবে, তারপর এখানে 64.5 হবে, 74.5 হবে। সো তোমরা আবার দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দেখতে পারো, দেখবে একই হয়েছে। এখন এই দুইটা আমরা গুণ করব। দেখো, আমরা এই দুইটা গুণ করব। সো কি আছে? 34.5, 34.5 গুণ হবে কত? 8। গুণ করলে আমরা পাচ্ছি 276। এই যে 276। আচ্ছা, তারপর তোমার 44.5 আর হচ্ছে 6 গুণ দিব, গুণ দিলে 267 হচ্ছে। এই যে 267, তারপর 54.5, 54.5 আর গুণ দিব 14, গুণ দিলে 763 হচ্ছে। এই যে 763, তারপর 64.5,
64.5 গুণ দিব 10, গুণ দিলে 645 হচ্ছে, 645। তারপর 74.5 গুণ দিব 12, 894 হচ্ছে, এই যে 894 হচ্ছে। সো এখন আমরা এখানে দেখো সামেশন fi xi করব, সামেশন fi xi মানে এই সবগুলার যোগফল। সামেশনের মানে কি বুঝাইছিলাম ভাইয়া? যোগফল বলছিলাম না? সো সবগুলা যোগ করব। দেখো 276 যোগ 267 যোগ 763 যোগ, তারপর 645 যোগ 894, এই যে 894। সো যোগ করলে অ্যান্সারটা 2845 পাচ্ছি। সো 2845 পাচ্ছি, বুঝছি? আচ্ছা, সো আর এখানে গণসংখ্যার যোগফল হচ্ছে আমাদের 50। সো আমরা এখন গড়টা বের করে ফেলি। দেখো গড় সমান আমরা কি জানি সূত্রটা? সামেশন fi xi বাই n। সো সামেশন fi xi এর মান কত? 2845, আর n এর মান কত? 50। সো 2845 কে 50 দ্বারা ভাগ করি, এই যে 2845 ভাগ 50। সো ক্যালকুলেশন করলে 56.9 পাচ্ছি, এই যে 56.9। এই যে এইটাই আমাদের উত্তর গড়। দেখছো? সো তোমাদের এই দুই সিস্টেমে আসবে। ওই যে আমি প্রথম দেখাইছি প্রশ্ন একে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি থাকলে, আর এটা হচ্ছে বিন্যস্তর ক্ষেত্রে কিভাবে করতে হয়। ইজি, একদম ইজি ওয়ে। ঠিক আছে, ওকে। সো তারপর আমরা দেখো ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারে কি বলছে? আয়তলেখ অঙ্কন করো। সো ওই যে আমাদের আগের সিস্টেমে আয়তলেখ কিভাবে অঙ্কন করে, শ্রেণীব্যক্তি লাগে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লাগে, আর কি লাগবে? আর হচ্ছে তোমার গণসংখ্যা লাগে। সো 1 2 3 4 5 6 শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী, গণসংখ্যা। আচ্ছা, আমরা এইটাকে কপি করে নিয়ে আসি। এই যে শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা। দেখো এখানে করি, দেখো শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা লাগে। সো এগুলো মুছে দিই। শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, দেখো এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আর হচ্ছে গণসংখ্যা লাগবে। গণসংখ্যা বুঝছি আমরা। শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আর হচ্ছে ভাই আমাদের গণসংখ্যা। সো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কিভাবে বের করে জানোই তো? 30 থেকে দশমিক মানে 0.5 মাইনাস দেবো। 30 থেকে 0.5 মাইনাস দিলে কত হয়? 29.5, আর 39-এর সাথে 0.5 যোগ করবো, 39.5। 40 থেকে 0.5 মাইনাস করি, 39.5, আর এখানে হবে 49.5। তারপর 49.5, আর এখানে হবে 59.5। দেন 59.5, আর এখানে হবে 69.5। তারপর 69.5, আর একটা হবে 79.5, 79.5। আর গণসংখ্যা এখানে তো দেওয়াই আছে, এই যে 8 6 14 দেন 10 দেন 12। হ্যাঁ, আর গণসংখ্যার যোগফল এখানে লাগবে না, কারণ আমাদের মানে ছকাগজটা আঁকতে হবে। এখানে মেইন বিষয় এটা। সো আমরা দেখো এখানে, হ্যাঁ আচ্ছা, সো এইটাকে এই যে এইটাকে আমরা x অক্ষ দিচ্ছি, আর এটা হচ্ছে ভাইয়া আমাদের y অক্ষ, আর এটা 0 মূল বিন্দু, আর নিচে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। বুঝে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নিচে হবে, বুঝছি ভাইয়া? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এটা নিচে হবে। আর এই যে এইদিকে হবে গণসংখ্যা, এইদিকে কি হবে ভাইয়া? আমাদের গণসংখ্যাটা হবে। ওকে, এইদিকে গণসংখ্যাটা হবে। এখন এগুলা স্থাপন করবো, আর আমরা তো জানি 5টা গড় এভাবে আমরা ভাঙ্গা চিহ্ন দিব। দেন 29.5, এই যে এখানে হবে 29.5, তারপর 39.5, তারপর 49.5, হ্যাঁ, তারপর হবে 59.5, তারপর কি হবে 69.5, 79.5, এতটুকুই, 79.5 পর্যন্তই। হ্যাঁ, ওকে। সো এখন আমাদের দেখো সর্বোচ্চ এখানে কত আছে? 14 না? সো আমরা এখানে 5 প্রত্যেকটা ঘর 1 করে নিই, 5 10 15। 15-এর ভিতরে হয়ে যাবে 14। সো এতটুকু নিলে মানে গ্রাফ পেপারটা সুন্দরই হয়, আমাদের বাড়ানোর দরকার নেই। সো আমরা 29.5 থেকে 39.5-এর মধ্যে গণসংখ্যা 8 করব। সো এখানে তোমাদের একটা প্রশ্ন আসে না যে 29.5 যে এখানে নিলাম, আর এখানে যে 39.5 নিলাম, ব্যবধান তো আমাদের 10, এখানে কিন্তু 10 ব্যবধান না। তাহলে আমি কেন এই 5টা ঘরের মধ্যে 10টা ঘর রাখছি? হ্যাঁ, আমি ওই হিসাবে রাখছি যে ছক কাগজের এক ঘর সমান
অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 2 ঘর, তাহলে ছক্কা গজের 5 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 10 ঘর হয়ে যাবে। এই যে 10 ঘর, ওই যে এর আগের অঙ্কে যে বলছিলাম না যে কমানো যায় বাড়ানো যায়, ওই প্রসেসটাই ফলো করছি। কারণ আমি যদি এইটাকে না কমাইতাম তাহলে তো আমার এখানে জায়গায় নিত না ছক্কা গজে, সো এই কারণে আমি কমাই দিছি। এইটা সবসময় মনে রাখবা এই টেকনিকগুলো। ওকে, সো 29.5 থেকে 39.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 8। আর দেখো আমাদের গণসংখ্যা মোটামুটি সুন্দরই আছে, সর্বোচ্চ 15 আছে, 14 আছে। সো 14 হইলে এটার জন্য সুন্দরই হয়, যার কারণে আমরা এর আগের অঙ্কে কি করছিলাম, গণসংখ্যাকে বাড়াই দিছিলাম, মানে ছক্কা গজের 1 ঘর সমান 2 ঘর সমান গণসংখ্যার 1 ঘর ধরছিলাম। বাট এখানে ছক্কা গজের 1 ঘর সমান গণসংখ্যার 1 ঘরেই ধরি, তাহলে সুন্দর হয়। হ্যাঁ, সো আমাদের গণসংখ্যা হচ্ছে 8। সো আমরা দেখি তো 8 কোথায় আছে, 5 6 7 8, এই যে 8 এখানে আছে, এই যে দেখছো 8 এখানে আছে। তারপর 39.5 থেকে 49.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 6। 6 কোথায় আছে, এই যে 6 এখানে আছে। তারপর হচ্ছে 14, এই যে 14 আমাদের এখানে আছে। তারপর হচ্ছে 10, 10 হচ্ছে এই যে এখানে। তারপর কত, তারপর হচ্ছে আমাদের 12, 12 কোথায় আছে, এটা 10 11 12, এই যে এই যে। তারপর তোমরা ভাইয়া এভাবে যোগ করে দিবা, এভাবে সুন্দর করে যোগ করে দিবা, ঠিক আছে? তোমরা সুন্দর করে এভাবে কিন্তু যোগ করবে, এভাবে এভাবে কিন্তু কইরো না, বুঝছো? তোমরা এভাবে এভাবে এই যে বাম থেকে ডানে নিবা, নিয়ে এভাবে সুন্দর করে যোগ করে, আর অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে কিন্তু করবা। হ্যাঁ, আমার মতো আবার কিন্তু লাল কালি দিয়ে কইরো না, কাঠ পেন্সিল দিয়ে করবা, আবার বল পেন দিয়েও কইরো না, কাঠ পেন্সিল মনে রেখো। তোমরা তোমাদের দ্বারা সবই সম্ভব, আমি যেটা করছি তোমরা ওইটাই করতে পারো, কাঠ পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে? এখন আমরা কথাটাকে লিখে দিব। এখন দেখো ভাইয়া, আমি ওইখানের কথাটা কপি করি, আমার লেখার দরকার নেই, আমি কপি করতেছি, দেখো। এই যে এই যে দেখো, এখানে বোঝার চেষ্টা করো। আমরা এক ছক্কে ছক্কা গজের প্রতি এক ঘরকে, হ্যাঁ প্রতি এক ঘরকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির কত ধরছি, এক একক ধরছি না, আমরা ছক্কা গজের এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 2 ঘর ধরছি। তাহলে ছক্কা গজের 5 ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 10 ঘর কিন্তু নিয়ে নিছিল। সো এই কারণে আমরা এখন এখানে কি দিব, 2 দিব। ছক্কা গজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 2 একক বা 2 ঘর ধরছি, এবং ওয়াই অক্ষে ছক্কা গজের প্রতি 2 ঘর না, এখানে দিব প্রতি এক ঘরকে। প্রতি এক ঘরকেই তো তোমার গণসংখ্যার 1 একক ধরছি। সো প্রতি এক ঘরকে গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের আয়তলেখে অঙ্কন করা হলো, জাস্ট এতটুকুই চেঞ্জ হইল। ওকে, সো এভাবে মূলত হয়েছে। আর আমি তোমাদের কিন্তু ভাই আর অনেক প্র্যাকটিস দিছি। সো আরেকটা টাইপ আমরা দেখি, এই যে 3 নাম্বার টাইপটা দেখি। সো এই 3 নাম্বার টাইপের ক্ষেত্রে দেখো ভাইয়া, আমরা যদি এর আগে একটা বিশ্লেষণ করি, এখানে দেখো শ্রেণীব্যক্তি দেওয়া ছিল, এই যে শ্রেণীব্যক্তি দেওয়া ছিল, উচ্চ সীমা নিম্ন সীমা, তারপর গণসংখ্যা দেওয়া ছিল। বাট 3-এর টাইপটার মধ্যে তোমার শ্রেণীব্যক্তিগুলা এরকম একটা একটা সংখ্যায় থাকবে আর কি, আর গণসংখ্যা থাকবে, এরকম পার্থক্য থাকবে না। একটা আছে না যে পার্থক্য 30 থেকে 40, সো ওইরকম পার্থক্য থাকবে। কি করতেছি, সো এরকম পার্থক্য থাকবে না, 30 থেকে 40 এরকম পার্থক্য থাকবে না, দুইটা থাকবে না। আর যদিও থাকে তোমাদের প্রশ্নে বইলে দিবে যে নিম্ন শ্রেণীগুলা নিয়ে প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁকো, সো এইভাবে বলবে, বুঝছো? আচ্ছা, সো আমরা এখন এই প্রদত্ত এই যে উপাত্তটা দেওয়া আছে 30, তারপর 40 50, এইটার আমরা এখন পাইচিত্র আঁকবো। সো কিভাবে আঁকে ভালোভাবে শিখে নিবা, একটা শিখলে এনাফ। আচ্ছা, সো আমরা আগে অঙ্কে ম্যাথটা ক্যালকুলেশন করি। সো এখানে দেখো, এখানে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা, এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন, এই যে সবগুলা গণসংখ্যা সব যোগ করলে পাবা 50। এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50 জন। সবসময় গণসংখ্যাগুলাই যোগ করবা। অনেক সময় আমটামের দেওয়া থাকে বইয়ের যে ম্যাথগুলো আছে না, ওই 17 নাম্বার না কত নাম্বার, ওইখানে কিন্তু তোমার আম না কি জানি দেওয়া ছিল আর কি, শিক্ষার্থী বা ছাত্র এরকমই ছিল। বাট গণসংখ্যার যেটা থাকবে না, ওইটার তোমরা মোটটা হিসাব করবা। সো মোট শিক্ষার্থীর সংখ্যা কত, 50 জন। আমাদের এই যে এখানেও তো দেওয়া আছে 50 জন। সো এইটারই আমাদের মূলত কি করতে হবে, পাইচিত্রটা আঁকতে হবে।
সো আর একটা জিনিস দেখো, আমাদের পাইচিত্র বলতে কি? পাইচিত্র বলতে এরকম বৃত্ত টাইপের না ভাইয়া, এরকম বৃত্ত টাইপের না। এক্ষেত্রে বৃত্তের কি হয়, বৃত্তের যে কেন্দ্রটা এখানে কিন্তু কোণ তৈরি হয় 360 ডিগ্রি। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। দেখো 50 জন ছাত্রের 50 জন ছাত্রের জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি। একজন ছাত্রের জন্য কোণ 50/360 ডিগ্রি। সুতরাং আমরা এখন 8 জনের জন্য বের করি। 8 জন ছাত্রের জন্য কোণ, সো 8 গুণ 360 ডিগ্রি আর নিচে হচ্ছে 50। ওকে, সো এটার ক্যালকুলেশন আমরা বের করি। দেখো 8 গুণ 360, 8 গুণ 360 আর হচ্ছে ভাগ হচ্ছে 50। সো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 57.6, 57.6। তারপর 8-এর পর আমরা 6 জনেরটা বের করবো। 6 জন ছাত্রের জন্য কোণ, সো 6 গুণ 360 ডিগ্রি আর হচ্ছে 50। দেখো 6 গুণ 360 ভাগ হচ্ছে 50। সো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আমরা পাচ্ছি 43.2। এই যে 43.2। তারপর হচ্ছে এই যে 14 জন ছাত্রের জন্য কোণ, 14 গুণ 360 ডিগ্রি আর নিচে হচ্ছে 50। সো এটা দেখি, 14 গুণ 360 ভাগ হচ্ছে আমাদের 50, কত বের হয়? 100.8, 100.8 বুঝছি। তারপর 10 জন ছাত্রের জন্য কোণ, এই যে 10 গুণ 360 ডিগ্রি বাই 50। সো দেখি 10 গুণ 360 ভাগ 360 ভাগ এখন 50, 72। সো 72। ওকে, সর্বশেষ 12 জন ছাত্রের জন্য কোণ। দেখো 12 গুণ 360 ডিগ্রি আর হচ্ছে 50। সো এই যে 12 গুণ 360 ভাগ হচ্ছে ভাইয়া 50। সো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা বের হচ্ছে 86.4, 86.4। আর এগুলোর উপর অবশ্যই ডিগ্রিটা দিয়ে দিবা, সো পাইলাম এখানে 1 2 3 4 5, মোট 5টার আমরা ডিগ্রি বের করেছি। সো এখন এগুলাকে আমাদের কি করতে হবে ভাইয়া? পাইচিত্রে স্থাপন করতে হবে। হ্যাঁ, পাইচিত্রে মানে একটা বৃত্তের মধ্যে স্থাপন করতে হবে। সো এই প্রসেসটা আমরা দেখি। আচ্ছা দেখো, এখানে আমরা কয়েকটা জিনিস নিলাম। ফার্স্টে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে নাকি? সো ভাইয়া দেখো, আমরা ফার্স্টে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। এই যে ফার্স্টে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। সো বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ভাইয়া এই যে এই জায়গায়, এই কেন্দ্রটা আমি মার্ক করে দিই। এটা হচ্ছে ভাই আমাদের বৃত্তের কেন্দ্র। এখন আমি স্কেলটা নিয়ে আমি একটা যোগ করে দিচ্ছি। আগে একটু যোগ করে নিতে হবে। সো এই যে দেখো, আমি আগে ফার্স্টে যোগ করে নিচ্ছি। যোগ করলাম। সো এখন শুরু হবে। দেখো 8-এর জন্য কোণটা কত হয়েছে? 57.6 ডিগ্রি না? সো আমরা 57.6 ডিগ্রিটা নিব। এই যে দেখো, আমরা দেখো কিভাবে করি কাজটা। সো এই যে আমরা এখানে স্থাপন করব। করার পর এই যে আমরা শূন্যটা ম্যাচ করব। এই যে শূন্যটা, আমরা এটা ম্যাচ করব। ঠিক আছে, এই যে এখানে একটা দাগ আছে, দাগটা আমরা ম্যাচ করব। এরকম দাগ থাকে এখানে, দাগটা ম্যাচ করব, মানে শূন্যের বরাবরই আমরা ম্যাচ করব। এই যে দেখো, আমরা ম্যাচ করলাম শূন্যের বরাবরই।
সো আমাদের কত বলছে 57.6, আমরা হিসাব করি তো 57.6 কত আছে 10 20 30 40 50, তারপর 55 56 57, এই যে 57.6 হয়েছে ভাইয়া এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে 57.6, বুঝছি। এখন আমরা এটাকে যোগ করে দিব, এই যে এতটুকু আমরা ভাইয়া যোগ করে দিব, এই যে যোগ করে দিলাম, ঠিক আছে, দেখছো। সো এতটুকু, এই যে এতটুকু হচ্ছে তোমার 57.6, এই যে 57.6 ডিগ্রি এতটুকু। তারপরে আমাদের কত বলছে 43.2 ডিগ্রি। সো আবার এই যে দেখো আবার স্থাপন করি। সো এই যে এখানে এখানে কাটা কম্পাসের একেবারে একেবারে মেইন জায়গার মধ্যে ধরবা। দেন আমাদের কি করতে হবে ভাইয়া, শূন্যটা এখানে স্থাপন করতে হবে, শূন্যটা তো এখানে। সো শূন্যটা আমরা এভাবে নিলাম, এই যে দেখছো, এই যে শূন্যের বরাবরই তোমাদের যে কাটা কম্পাসটা থাক, সো তোমাদের যে চাঁদাটা থাকবে না ভাইয়া, চাঁদাটার বরাবরই এভাবে দেখবে একটা দাগ থাকবে অথবা শূন্য থাকবে এই জায়গায়। তো শূন্যের বরাবরই এই দাগটা তোমরা মিলাবা, ম্যাচ করবা। দেন আমাদের কত বলছে, আমাদের বলছে এই যে 43.2 ডিগ্রি, আমরা খুঁজি 43.2 কোথায় আছে, 10 20 30 40, এই যে 41 42 43.2 ডিগ্রি এই জায়গার মধ্যে। হ্যাঁ, এখন আমরা যোগ করে দিব, দেখো আমরা এখন যোগ করে দিব, এই যে দেখো যোগ করলাম। আচ্ছা, সো তারপর আমাদের কি করছে, তারপর আমাদের বলছে এই যে 100.8 ডিগ্রি স্থাপন করতে, 100.8 ডিগ্রি। হ্যাঁ, আমরা আবার কাটা কম্পাসটা নিয়ে ফার্স্টে আমরা এই যে দেখো আমরা ফার্স্টে এই যে মাঝ বরাবর যে এইটা মানে স্থাপন করব আর কি, লম্বটা। হ্যাঁ, তারপর এই যে এই যে শূন্যটা, তারপর শূন্যটা দেখছো, শূন্যটা দেখো ম্যাচ করছি, দাগের বরাবরই শূন্যটা ম্যাচ করছে। এখন আমাদের 108 ডিগ্রি নিতে হবে। 108 কোথায় আছে, এই যে দেখো 80 90 100, দেন 108টা হচ্ছে তোমার এখানে 108 ডিগ্রি। হ্যাঁ, এখন আমরা আবার যোগ করে দিব, দেখো তো এখন আমরা এটা যোগ করে দিব 108 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 43.2 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 100.8 ডিগ্রি। তারপর আমাদের 72 ডিগ্রি। সো আবার 72 ডিগ্রি এটা স্থাপন করি, দেখো এই যে আবার এখানে শূন্যটা ধরবো, এই যে লম্বটা বরাবরই ধরবো, দেন শূন্যটা, আমাদের শূন্য কোথায় আছে দেখি। সো এই যে দেখছো, এই যে শূন্যের বরাবরই এই দাগটা স্থাপন করছি, এই যে শূন্যের বরাবরই দাগটা। দেন কত 72 ডিগ্রি, তাই না। সো 60 70 72 এই জায়গায় হবে। এই জায়গায় হবে। দেন আমরা আবার যোগ করে দিব, তোমরা একটু সিরিয়াসলি যোগ করবা, আমার এখানে অনেক সময় ঠিকভাবে হয় না। 72 ডিগ্রি। সো এটা হচ্ছে আমাদের 72 ডিগ্রি। তারপর বাকিটা 86.4 ডিগ্রি, তুমি ম্যাপে দেখো 86.4 ডিগ্রি হবে, 86.4 ডিগ্রি হয়ে যাবে। সো এই যে আঁকলাম ভাইয়া, এটাই হচ্ছে আমাদের পাই চিত্র, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি পাই চিত্র, নিচে হয়ে গেছে পাই চিত্র, ক্লিয়ার ভাইয়া। এটাই হচ্ছে আমাদের পাই চিত্র। সো এইভাবে মূলত তোমাদের যদি আসে পাই চিত্র, তাহলে তোমরা যেন পারো অঙ্কন করে দিতে পারো। সো তোমাদের যা যা দরকার পরীক্ষায় আসার জন্য সবকিছু কিন্তু আমি কভার করে দিচ্ছি। এখন দরকার তোমাদের একটু প্র্যাকটিস করা। সো প্র্যাকটিস শিটও কিন্তু আমি তোমাদের দেয়া দিচ্ছি এখানে। সো তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবা, প্র্যাকটিস সব পাবা। হ্যাঁ, প্র্যাকটিসগুলো সব পাবা, অ্যান্সার শো আছে। তোমরা জাস্ট তোমাদের কাজ হচ্ছে ভাই জাস্ট দেখে নেওয়া, জাস্ট একটু চোখ বলে দেখে নিবার। এইগুলো তো প্র্যাকটিস করছোই আমার সাথে, জাস্ট দেখে নিবা আর কোনো জায়গায় আটকাবা না।
কোনো জায়গায় আর আটকাবো না, বুঝছি? সো আজকের ক্লাসটা ভাইয়া এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি অন্য একটা টপিকস নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালোভাবে পড়াশোনা করে এবং অবশ্যই পড়াশোনাটা স্মার্ট ওয়েতে করবা। যেইটাই ধরবা আগে কোশ্চেন, বোর্ড কোশ্চেন, এমসিকিউ এগুলো সলভ করবা, কিন্তু যেটা ধরবা একেবারে কাভার করে ফেলবা। ওকে, সো টেক কেয়ার ভাই, সবাই ভালো থাকো।